আপনাদের সকলকে আবারও আমন্ত্রণ ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি সলিসিটর শাফিউল আজম, আজাম কো সলিসিটরসের প্রিন্সিপাল, এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার জর্জিয়া লাসফ। হোয়াট ক্যান পুলিশ ডু উইথ ইউর ফোন? প্রায় সময় যে ক্লায়েন্টে বলে যে আমার ফোন তো নিয়ে গেছে, আমার মোবাইল নিয়ে গেছে, আমার ল্যাপটপ নিয়ে গেছে, কম্পিউটার নিয়ে গেছে, ইলেকট্রনিক ডিভাইস যতগুলো আছে সব নিয়ে গেছে, মোবাইল ফোন নিয়ে গেছে, এখন তো আমার মোবাইল ফোন আমি দরকার, এটা কখন ফেরত দিবে? ফেরত আপনি পাবেন না। কেস কনক্লুশন হওয়ার পরে তখন পুলিশ নর্মালি আপনি ওইটা ফেরত চাওয়ার জন্য তাদের কাছে আপনি অ্যাপ্রোচ করতে পারেন। সুতরাং ওইটার নেওয়ার কারণটা হচ্ছে কি, এটা আমি বলবো। When arresting a suspect, the police will routinely seize any mobile telephones in the suspect's possession. যে সাসপেক্টের পজেশনে যে মোবাইল টেলিফোন থাকবে ওইটা প্রায় সময়ে রুটিনলি, প্রায় প্রত্যেক ক্ষেত্রেই পুলিশ মোবাইল ফোনটা প্রায় সময় সিজ করবে। In order to gather evidence that may indicate their involvement in criminal activity. তার কারণটা হলো মোবাইল ফোনটা সিজ করার কারণটা হলো, নেওয়ার কারণটা হলো কি, তারা দেখবে ওইখানে ক্রিমিনাল অ্যাক্টিভিটির জন্য এভিডেন্স কি আছে, তারা ওগুলো সবগুলো দেখবে, মানে ওখান থেকে বিভিন্ন এভিডেন্স বের করার জন্য ওইটা নিবে। কারণ তারা তখন এটা, তাদের একটা স্পেশালিস্ট ডিপার্টমেন্ট আছে, এগুলো অ্যানালাইজ করবে, ওগুলো ডাউনলোড করবে, সবগুলো তারা তখন খুঁটিয়ে নাটিয়ে সবগুলো একদম বিশ্লেষণ করে দেখবে কোন কোন এভিডেন্সগুলো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত, তখন ওগুলো তারা কোর্টের মধ্যে ইউজ করবে। Such evidence can be found in incriminating text messages. হয়তো দেখা যাবে কি, আপনি একটা, যে আমার কলিগ বলছে ডোমেস্টিক অ্যাবিউজের উপরে, যে আপনি আপনার ওয়াইফের কাছে একটা খুব ব্যাড একটা টেক্সট মেসেজ পাঠাইছেন, তাকে হুমকি দিয়ে বা তাকে একটা মানে কমেন্ট করে, যেটা একটা অ্যাবিউজের মধ্যে পড়বে, ওইগুলো তখন পুলিশ বের করবে কতগুলো টেক্সট মেসেজ আপনি পাঠাইছেন, এবং ওগুলো তারা ইউজ করবে আপনার এগেনস্টে যখন কেস কোর্টে যায়। হোয়াটসঅ্যাপ মেসেজেস তারা বের করবে, কল লগস, কতগুলো টেলিফোন কল আপনি করছেন, এবং এগুলো সবগুলা ইমেজেস, ভিডিওস অ্যান্ড সেল সাইট ডাটা তারা দেখবে মোবাইল ফোন থেকে ওখানে কোনো ভিডিও ডাউনলোড করা হয়েছে কিনা, এবং তারা দেখবে ওখানে আপনার ফটোগ্রাফ কি কি আছে, কোনো পর্নোগ্রাফি আছে কিনা, কোনো রিভেঞ্জ পর্নের কোনো এগুলা পিকচার আছে কিনা, এবং ভিডিও, ফটোগ্রাফ, ইমেজেস যা যা আছে মোবাইল থেকে তারা সবগুলা আপনার ডাউনলোড করবে, সবগুলা তারা দেখবে এবং অ্যানালাইজ করবে, এবং অ্যানালাইজ করে তারা বলবে আমরা এই এই এভিডেন্সগুলো আমরা পাইছি, যেগুলো তারা ইউজ করবে কোর্টের মধ্যে যখন কেস ট্রায়াল জন্য প্রসিড হবে। ইন দ্য কেস অফ হাউস অ্যারেস্ট, হাউস সার্চের সময় পুলিশ অফিসার্স মাস্ট অ্যাপ্লাই ফর অ্যান্ড বি গ্রান্টেড এ সার্চ ওয়ারেন্ট। যদি হাউস সার্চ করতে হয়, কারো ঘর যদি সার্চ করতে হয়, কারো ঘরে যদি তল্লাশি করতে হয়, যেটা আমরা বলি তল্লাশি করতে হয়, তাহলে পুলিশকে একটা সার্চ ওয়ারেন্ট বের করতে হবে, এবং ওই ওয়ারেন্টটা তাদেরকে সাথে নিয়ে যেতে হবে। যে পুলিশের একটা ওয়ারেন্ট, সেটা কোর্ট থেকে হোক অথবা পুলিশ স্টেশনের যে ইন্সপেক্টর, সুপারিনটেন্ডেন্ট, তারা যদি ওইখানে সার্চ ওয়ারেন্ট ইস্যু করে, এইটা ওই ওয়ারেন্টটা তখন তাদেরকে নিয়ে যেতে হবে, এবং ওই ঘরের মালিককে দেখাতে হবে যে আমরা এই ওয়ারেন্ট নিয়ে আসছি, এই ওয়ারেন্ট আছে, তোমার ঘর আমরা এখন তল্লাশি করব। বিফোর দ্য এবল টু স্কোর সামওয়ানস প্রপার্টি ফর এভিডেন্স, তাদেরকে ওই ওয়ারেন্টটা নিয়ে যেতে হবে এবং দেখাতে হবে যে আমরা তোমার ঘর এখন তল্লাশি করব এভিডেন্স খুঁজে বের করার জন্য। This is not the case for mobile phone extraction. যে যখন আপনার মোবাইল ফোন যখন নিয়ে যাবে, ওখান থেকে আপনার টেক্সট মেসেজগুলো বের করা এবং
হোয়াটসঅ্যাপ মেসেজগুলো, ভিডিওসগুলো, পিকচারগুলো ডাউনলোড করা, এগুলোর জন্য পুলিশের কিন্তু কোনো ওয়ারেন্ট লাগবে না। এইটা টেলিফোনের ক্ষেত্রে এই ওয়ারেন্ট আর লাগে না। ঘর সার্চ করতে হলে পুলিশকে ওয়ারেন্ট নিয়ে যেতে হবে। The police can take data from your mobile without your consent. আপনার কনসেন্ট ছাড়া আপনার মোবাইল থেকে ডেটা ইনফরমেশন তারা কালেক্ট করতে পারেন এবং তারা এগুলো ইউজ করতে পারে আপনার কনসেন্ট ছাড়া, আপনার কোনো সম্মতির দরকার লাগবে না। উইদাউট ইউর নলেজ, আপনাকে না জানিয়েও না বলে তারা ওগুলো ডাউনলোড করতে পারবে, পিকচারগুলো বের করতে পারবে, হোয়াটসঅ্যাপ মেসেজ, টেক্সট মেসেজ, এগুলো সব তারা ওগুলো ওখান থেকে বের করতে পারবে, অ্যান্ড উইদাউট এ ওয়ারেন্ট, এবং এগুলোর জন্য কোনো ওয়ারেন্ট দরকার হয় না। তো এখনকার দিনে এটা হইল খুব ইম্পর্ট্যান্ট টুল, যে মোবাইল ফোনটা, এখান থেকে পুলিশ প্রায় দেখা যায় মানে মেজরিটি অফ দ্য এভিডেন্স কেসের জন্য ওই যে মোবাইল ফোন থেকে তারা যখন ওগুলো অ্যানালাইজ করে অনেক মানে এভিডেন্স চলে আসে ওই যে ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে লিঙ্ক আছে এরকম। এখন ফার্লো ফ্রডটা আর একটা বড় আকারে দেখা দিয়েছে, অনেকগুলো কমপ্লেইন HMRC পাইছে এবং ফার্লো ফ্রডটা আপনার পুলিশ এখন অ্যারেস্ট করতেছে, এবং রিসেন্টলি আপনার একজনকে অ্যারেস্ট করছে 495,000 ফ্রডের জন্য। হোয়াট ইজ ইট? এটা কি, যে আপনার ফার্লোটা কি এটা বুঝতে হবে। এটা হচ্ছে কি, রেফার্স টু এ টেম্পোরারি লিভ অফ অ্যাবসেন্স ফ্রম ওয়ার্ক, যে একজনকে ছুটি দেওয়া, টেম্পোরারিলি কাজ থেকে ছুটি দেওয়া, যে কাজ থেকে বিরতি নিতে পারবা তুমি, কয়েকদিন স্টপ করতে পারবা কাজ। It was introduced by the government on a temporary basis because of the coronavirus situation. যে করোনা ভাইরাসের জন্য এই সিচুয়েশন, এই যে ওয়ার্ল্ড ওয়াইড যেটা হচ্ছে, আমাদের ইউকের মধ্যেও গভর্নমেন্টে এই ফার্লোটা ইন্ট্রোডিউস করেছে, যে স্টাফদেরকে, এমপ্লয়িদেরকে কিছুদিন ছুটি দেওয়া হোক, কিছুদিন বিরতি দেওয়া হোক, এই ভাইরাসের সময় তাদেরকে কাজ করতে পারবে না, এটা তাদেরকে একটা লিভ দেওয়া হোক এবং গভর্নমেন্ট এমপ্লয়ারকে পে করবে। এটাই হইল উদ্দেশ্য। এই যে সিচুয়েশন, করোনা ভাইরাস সিচুয়েশন, ওইটাকে মোকাবিলা করার জন্য এই ফার্লোটা স্কিমটা ইন্ট্রোডিউস করেছে গভর্নমেন্ট, সো দ্যাট এমপ্লয়ার্স ক্যান কিপ রিলিভেন্ট এমপ্লয়িজ অন দ্য পেরোল। সুতরাং যে এমপ্লয়ারকে বলতে হবে না, এমপ্লয়িকে তোমাকে সেট করলাম যে এখন করোনা ভাইরাস, আমরা তোমাকে কন্টিনিউ করতে পারবো না, প্যারোলের মধ্যে রাখতে পারবো না, যে গভর্নমেন্ট তখন এইটা বন্ধ করার জন্য, যেন মানুষ যেন স্যাক না হয়, তখন তারা গভর্নমেন্ট এমপ্লয়ারদেরকে এই সাপোর্টটা দেওয়ার জন্য স্কিমটা শুরু করেছে। ইভেন দো দে আর নট ওয়ার্কিং, যে তারা কাজ না করলেও গভর্নমেন্ট তখন ওই পয়সাটা তাদের কাছ থেকে, গভর্নমেন্ট থেকে এমপ্লয়ারের কাছে দেওয়ার জন্য তারা এই স্কিমটা খুলেছে। The initial furlough scheme was open until the 30 May 2020. প্রথম যেটা ফার্লো স্কিম খোলা হয়েছিল ওইটা 30 মে পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, ওই তারিখ পর্যন্ত এটা দেওয়া হয়েছে, but was subsequently extended to 30 June 2020. তারপরে ওটাকে 30 জুন পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছিল, and again extended until the end of October 2020. তারপর আবার ওইটাকে গভর্নমেন্ট এক্সটেন্ড করেছে, সময় বাড়িয়ে দিয়েছে, যে অক্টোবর 2020 সাল পর্যন্ত। ফার্লো স্কিমের টাইমটা দেওয়া হয়েছে। টু বি এলিজিবল, দ্য এমপ্লয়ার ইন এ বিজনেস অফ মোর দ্যান ওয়ান এমপ্লয়ি মাস্ট হ্যাভ, এই ফার্লো স্কিমের ক্লেম করতে হলে এমপ্লয়ারকে কি করতে হবে, কি থাকতে হবে, তাদেরকে কতগুলো ক্রাইটেরিয়া আছে, কারা ফার্লো স্কিমের আন্ডারে ক্লেম করতে পারবে গভর্নমেন্টের কাছ থেকে। মাস্ট হ্যাভ ক্রিয়েটেড অ্যান্ড স্টার্টেড এ PAYE payroll scheme on or before 19 March 2020, যে একটা PAYE payroll তারা স্টার্ট করেছিল যে 19 মার্চ 2020 এর আগে। সো এই তারিখের আগে যাদের পেরোল স্কিম আছে
এবং এটা একটা ক্রাইটেরিয়া। হ্যাভ এ ইউকে ব্যাংক অ্যাকাউন্ট, তাদেরকে ইউকে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, যে এগুলো সব ওকে। দ্য বিজনেস অফ মোর দ্যান ওয়ান এমপ্লয়ি আপনার হইতে হবে, এবং বিজনেসের পিএওয়াই স্কিম খুলতে হবে 19 মার্চের আগে, এবং ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, অ্যান্ড প্রোভাইডেড দ্য এমপ্লয়ি ওয়াজ এমপ্লয়েড বিফোর 19 মার্চ 2020, এবং এমপ্লয়েড হয়েছিল 19 মার্চ 2020 আগে। এগুলা কতগুলো ক্রাইটেরিয়া গভর্নমেন্ট সেট করেছিল কারা ফার্লো স্কিমের আন্ডারে গভর্নমেন্ট কাছ থেকে আপনার সরকারের কাছ থেকে ওয়েজেস ক্লেম করতে পারবে। ইট অ্যাপ্লাইজ টু ফুল অ্যান্ড পার্ট টাইম এমপ্লয়িজ। সুতরাং এগুলো বুঝতে হবে, শুধু ফার্লো স্কিম যদি ক্লেম করা হয়, এটা যদি ফ্রডুলেন্ট হয়, তাহলে এটার ফ্রডের পানিশমেন্ট ইজ ভেরি হাই। সবাইকে এগুলো খেয়াল রাখতে হবে। ইট অ্যাপ্লাইজ টু ফুল অ্যান্ড পার্ট টাইম এমপ্লয়ার্স, এটা ফুল টাইম এমপ্লয়ীদের উপর জন্য প্রযোজ্য, পার্ট টাইম যারা আছে তাদের জন্য এটা প্রযোজ্য, তারাও এটা ক্লেম করতে পারে। ইনক্লুডিং 0 hour কন্ট্রাক্ট ওয়ার্কার্স প্রোভাইডেড দে আর এমপ্লয়িজ, অনেকে কাজ করে 0 hour কন্ট্রাক্টের উপরে, তারাও ফার্লো স্কিমের আন্ডারে ক্লেম করতে পারে, প্রোভাইডেড তারা এমপ্লয়ি। অ্যান্ড মেনি এজেন্সি এমপ্লয়িজ, এবং অনেক এজেন্সি এমপ্লয়িরাও ফার্লো স্কিমের আন্ডারে এমপ্লয়াররা ওয়েজেস ক্লেম করতে পারবে গভর্নমেন্টের কাছ থেকে। The general provision is that whilst on furlough the employee is unable to work for the employer, the provisionটা হচ্ছে কি, যখন একজন ফার্লো স্কিমের মধ্যে থাকবে, যখন ফার্লোড করা হবে, তখন তারা আনএবল, তারা কাজ করতে অসমর্থ। এটা হলো মানে জেনারেল প্রভিশন রাখা, যেহেতু তারা কাজ করতে পারবে না, সুতরাং এখন তো করোনা ভাইরাস, সুতরাং এমপ্লয়ারদেরকে ওই হেল্পটা দেওয়া হবে যে তোমরা স্যাক করো না, তোমরা তাদেরকে পেরোলের মধ্যে রাখো, আমরা তোমাদেরকে ওদের 80% আপ টু ওয়েজেস পে করব, অথবা 2500, যেটা লোয়ার ফিগার। There are specific rules about people, there are অনেকগুলো নির্দিষ্ট আইন কানুন গভর্নমেন্ট রুল কানুন করেছে কাদের জন্য। ফর এক্সাম্পল, হ্যাভ বিন অন আনপেইড লিভ, যারা আনপেইড লিভে ছিল, ম্যাটারনিটি লিভে ছিল, অর ইফ দে ওয়ার রিসেন্টলি মেড রিডান্ডেন্ট অর লেইড অফ, রিসেন্টলি যাদেরকে লেইড অফ করেছিল, রিডান্ডেন্ট করেছিল, যারা ম্যাটারনিটি লিভে ছিল, এবং যাদেরকে আনপেইড লিভে ছিল, তাদের সমস্ত সিচুয়েশনগুলোকে গভর্নমেন্ট ট্যাকল করেছে বিভিন্ন আইন কানুন দিয়ে, যে তাদের জন্য কীরকম আইন কানুন প্রযোজ্য হবে, সেটাও আপনার স্পেসিফিক রুলগুলো বলে দেওয়া হয়েছে। The reimbursement from HMRC covers wages equal to the lower of 80% of the employee's regular salary or 2500 per month, মানে যেটা লোয়ার সেটা মিনিমাম 2500 দিবে, অথবা 80% of the wages, যেটা লোয়ার ফিগারের মধ্যে আসে ওইটাই গভর্নমেন্ট তাদেরকে দিবে। সুতরাং বিভিন্ন ক্রাইটেরিয়াগুলো গভর্নমেন্ট সেট করেছে এমপ্লয়ারদের জন্য, যে তোমরা যদি ফার্লো স্কিমের আন্ডারে ক্লেম করতে হয় এমপ্লয়ীদের জন্য, এই রিকোয়ারমেন্টগুলো ক্রাইটেরিয়াগুলো তোমাদেরকে ফুলফিল করতে হবে, এবং এটা জেনুইনলি ওইটা আপনার এমপ্লয়ির কাছে ওই পয়সাটা দিতে হবে, এবং যদি না দেওয়া হয় তখন এটা ফ্রডের মধ্যে পড়বে। এবং হোয়াট কাইন্ড অফ ফ্রড ইজ ফার্লো ফ্রড, দ্যাট আই উইল কাম ব্যাক ইন দ্য নেক্সট সেগমেন্ট। ফ্রড তখন কখন ফ্রডগুলো হচ্ছে সেটা আমি নেক্সট সেগমেন্টের মধ্যে আসবো ফার্লো ফ্রডের উপরে। বাট বিফোর দ্যাট আই উইল গো ব্যাক টু মাই কলিগ ব্যারিস্টার জর্জিয়া লাসাফ। জর্জিয়া, উই আর গোয়িং টু টক অন দ্য domestic abuse and controlling and coercive behavior. You stopped on the point. I had to stop you. We had to go for a break. You know that the victims, alleged victims, will go to the court and will give evidence that the defendant will not see their face. They will give the evidence behind the screen. So yes, we can start from that point again now. Yes. So the general principle is that when you're accused of a crime,
you'll face your accuser in court, and your barrister will ask them questions and undermine what they're saying and put forward your defense. Now, traditionally, it's thought of that the defendant gets to face their accuser face to face. However, with domestic abuse and domestic violence and sexual offences, we have in place what are called special measures. That in many of these cases, automatically, the victims or the accusers get to give evidence in a way so they don't ever see the defendant, and the defendant doesn't ever see them, except for perhaps over a video link. So the types of special measures include giving evidence behind a screen. So this is the most common way that a domestic abuse victim or accuser will give evidence, where they'll be in the witness box, and then there'll be a screen, a kind of temporary wall, and that will be between them and the defendant. So the defendant's barrister can see the witness, but the defendant cannot see the witness. Now, an offence in which special measures are generally used is another type of domestic abuse called coercive and controlling behaviour. And now this is a very specific offence. So before we talked about how lots of different offences, for example, kidnap, rape, and assault, can be domestic violence. So they're normal offences that can be committed in a domestic setting. However, controlling or coercive behaviour is a specific type of criminal offence that can only be committed in a domestic setting. It is only an offence of domestic abuse. So all prosecutions of this crime are first and foremost gender neutral, which means they can be committed by a man or they can be committed by a woman. So what is the definition? Coercive behaviour is an act or a pattern of acts of assault, threats, humiliation, and intimidation or other abuse that is used to harm, punish, or frighten a victim. It is a range of acts designed to make a person subordinate or dependent by isolating them from sources of support, exploiting their resources and capacities for personal gain, resistance and escape, and regulating their everyday behaviour. Now, all of these things were offences in and of themselves before 2015. For example, you could be charged with stalking, harassment, common assault, ABH, any kind of violent offences or harassment offences that could have the effect of all that behaviour. However, in 2015, a new offence came into existence called controlling and coercive behaviour. That's Section 76 of the Serious Crime Act 2015. Now, the title of that offence is controlling or coercive behaviour in an intimate or family relationship. Why was this introduced? So prior to the introduction of this specific offence, case law, so that's law decided in the courts and commentary by the Court of Appeal, indicated that it was very difficult for the prosecution to prove a pattern of behaviour amounting to harassment within an intimate relationship. So before this offence, many of this controlling and coercive behaviour was hard to prove, and it wasn't really caught by any of the common offences that we talked about earlier. However, now there is a new criminal offence, 2015, which says an offence is committed by someone if the defendant repeatedly or continuously engages in behaviour towards another person, the victim, that is controlling or coercive. At the time of the behaviour, the defendant and the victim are personally connected,
and that the behaviour has a serious effect on the victim, and that the defendant knew or ought to have known that the behaviour will have a serious effect on the victim. Yeah, So I those think are four. we have to go for a short break. We'll get back to that point in the next segment, Georgia. Yeah, দর্শক আপনারা শুনছেন ব্যারিস্টার জর্জিয়া লাসফ কন্ট্রোলিং অ্যান্ড কোয়ার্সিভ বিহেভিয়ারের উপরে বলছে কখন কন্ট্রোলিং অ্যান্ড কোয়ার্সিভ বিহেভিয়ারের অফেন্সটা হয় এবং যে আইনটা আসছে আপনার ডিসেম্বর 2015-এ এবং এগুলো অনেকগুলো ইনসিডেন্ট অনেকগুলো সিচুয়েশন আছে যখন এই আইনের আন্ডারে একজনকে চার্জ করতে পারে এবং কোর্টে ট্রায়াল ফেস করতে হতে পারে। আমরা শর্ট একটা ব্রেকে যাচ্ছি। আমি সলিসিটর শাফিউল আজম, আজাম এন্ড কো সলিসিটরসের প্রিন্সিপাল, এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার জর্জিয়া লাসফ। সবাই আমাদের সাথে থাকুন।